সবাই কেমন আছেন? হোমিও কথায় আজকেও আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে নতুন একটি আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। হোমিও প্র্যাকটিশনার আমি রজত বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব মা ও বোনেদের একটি বিশেষ সমস্যা, ঋতুস্রাব চলাকালীন বা রজস্রাব চলাকালীন যে পেটে, তলপেটে, কোমরে, হাঁটুতে বা পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়তে পারে, যে ব্যথাটা হয় যেটাকে বলা হয় বাধক বেদনা। তো এই বাধক বেদনাটা কেন হয় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কার্যকরী 5টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটির পুরো সময় জুড়েই থাকবেন এবং আলোচনা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই যে বাধক বেদনা বা ঋতুশূল বা ঋতুস্রাব চলাকালীন, মেনস্ট্রুয়েশন চলাকালীন এই ব্যথাটা কেন হয়। ঋতু চলাকালে জননেন্দ্রিয়ের যান্ত্রিক বা কার্যগত কোনো যদি ডিসঅর্ডার থাকে, কোনো যদি সঠিকভাবে কাজ না করে, কোনো রিপ্রোডাক্টরি অর্গানের, কোনো মায়ের বা কোনো বোনের রিপ্রোডাক্টরি যে অর্গানগুলো তার ভিতরে যদি সেটা সঠিকভাবে কাজ না করে ঋতুস্রাব চলাকালীন, তখন যে ব্যথাটা তলপেটে, কোমরে, উরুতে যে ব্যথাটা ছড়িয়ে পড়ে, এটাকেই বাধক বেদনা বলে। এই বাধক বেদনার সময় স্নায়ুশূল হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ঋতুর পরিমাণ অর্থাৎ স্রাবের পরিমাণ খুব কম পরিমাণে হতে পারে, আর তৎসঙ্গে ব্যথা তো থাকেই। দেখা যায় কি কারো কারো ক্ষেত্রে নতুন ঋতুস্রাব শুরু হওয়ার পরে 3বার বা 4বার এই স্রাবটা হয়ে যাওয়ার পরে ব্যথাটা কমে যায়। প্রথম শুরুতে, তারপরে 3বার 4বার এই ঋতুস্রাবটা মেনস্ট্রুয়েশনটা হয়ে যাওয়ার ব্যথা হচ্ছে, 3-4বার হলো, তারপরে ব্যথাটা ঠিক হয়ে যায়। কিন্তু যখনই দেখা যাচ্ছে 3বার বা 4বারের পরে এর মূল কারণটা দূরীভূত হচ্ছে না, তখনই ব্যথাটা কন্টিনিউ থেকে যায় এবং তখনই ডাক্তার বা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। তো বন্ধুরা চলুন এখন আমরা এর কার্যকরী কয়েকটা ওষুধ, অর্থাৎ বাধক বেদনা বা ঋতুস্রাব চলাকালীন বা মেনস্ট্রুয়েশনের সময় যে পেইনটা হয় বা তলপেটে, কোমরে, বিভিন্ন জায়গায় যে ব্যথাটা হয়, এই ব্যথার থেকে আমরা কী ওষুধ গ্রহণ করলে এই ব্যথা থেকে নিস্তার বা নিবৃত্তি পেতে পারি। বাধক বেদনা নিয়ে আলোচনা করতে গেলে একটি কার্যকরী ওষুধ প্রথমে আলোচনা না করলেই নয়। ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট নেপেলাস। এটা 3x পাওয়ারে অর্থাৎ ডেসিমেলের 3x পোটেন্সিতে ওষুধটা গ্রহণ করলে ব্যথাটা তাৎক্ষণিকভাবে অনেক কমে আসে। এখানে লক্ষণ থাকতে হবে কি, রোগিণীর দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে, বেশিরভাগ ক্ষেত্রে কোনোভাবেই ভয় পেয়ে বা মানসিক অস্থিরতায়, মানসিক উত্তেজনায় বা হঠাৎ রেগে গিয়ে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেল, তারপরে ব্যথাটা ছড়িয়ে পড়ছে। বা স্রাব অতি অল্প পরিমাণে, স্রাবটা যতটা হওয়ার দরকার ততটা না হয়ে অল্প পরিমাণে হচ্ছে, সঙ্গে ব্যথা রয়েছে, অস্থিরতা, ছটফটানি, এই ধরনের লক্ষণগুলো থাকলে অ্যাকোনাইট নেপেলাসটা খুব ভালো কাজ করে। এরপর একটি ওষুধ রয়েছে বেলেডোনা। বেলেডোনা ওষুধটা আমরা কখন প্রয়োগ করব? ব্যথাটা অতি তীব্র, টাটানো চিল্লানো ব্যথা যাকে বলে, একদম তলপেট থেকে শুরু করে ব্যথাটা ছড়িয়ে পড়ছে উপরে পেট পর্যন্ত এবং তৎসঙ্গে প্রচণ্ড চিনচিনে টাটানো ব্যথা। এই ক্ষেত্রে স্রাবের পরিমাণটা খুব পাতলা থাকে এবং স্রাবের পরিমাণটাও খুব কম থাকে। স্রাবটা পাতলা থাকে এবং স্রাবের পরিমাণটা কম থাকে। এই ধরনের রোগিণীদের ব্যথায় চোখ মুখ লাল হয়ে যায়, ব্যথা স্থান দপদপ করে দাপাতে থাকে। এই লক্ষণগুলো থাকলে, অর্থাৎ চোখ মুখ লাল হয়ে যাওয়া, রক্ত প্রধানা ধাতু যাদের, তাদের বাধক বেদনায় বেলেডোনা খুব ভালো কাজ করে। পরবর্তী একটা ওষুধ, যে ওষুধটা মেয়েদের, মহিলাদের বা মায়েদের
বোনেদের ক্ষেত্রে খুব কার্যকরীভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাক্টিয়া রেসিমোসা, বা এর অন্য একটা নাম হচ্ছে সিমিসিফিউগা। সিমিসিফিউগা রোগীর বাদক বেদনার সঙ্গে লক্ষণগুলো থাকতে হবে যে বেদনার সময় মনে হয় যে যোনিপথ দিয়ে পেটের ভিতর থেকে কিছু বেরিয়ে আসছে, মানে সব কিছু মনে হয় ঠেলে বেরিয়ে আসছে, এরকম একটা লক্ষণ থাকতে হবে। এবং এই ধরনের রোগিণীদের সারা মাস ধরেই কোথাও না কোথাও কোনো না কোনো অঙ্গে, হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা লেগেই থাকে। মাংসলের স্থানগুলোতে তাদের একটা চাবানো বলে, যেটা আমরা যে হাত পা চাবায়, বা টাটানো ব্যথা, এইগুলো দেখা যায়। তো এই ধরনের রোগিণীদের বাদক বেদনায় সিমিসিফিউগা বা অ্যাক্টিয়া রেসিমোসা খুব ভালো কাজ করে। এরপরে একটা ওষুধ রয়েছে কলোসিন্থ। তলপেটে অসহ্য যন্ত্রণা, রোগিণী ব্যথা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য কি করছেন, যে পেটে কোনো একটা বালিশ বা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখছেন, অর্থাৎ চাপে ব্যথার উপশম হচ্ছে, তৎসঙ্গে গরম সেকেও এনারা, এই ধরনের রোগিণীরা আরাম বোধ করেন। চাপ এবং তাপে ব্যথার উপশম হয়। ব্যথাটা কেমন হয়? চিনচিনে ব্যথা হয়। এবং এই ধরনের রোগিণীদের স্রাবটা চাপ চাপ, রক্তটা চাপ চাপ হয়। সুতরাং চাপ চাপ রক্ত, চাপে উপশম, তাপে উপশম ব্যথার এই ধরনের লক্ষণ দেখা গেলে সেই ক্ষেত্রে কলোসিন্থ ওষুধটা ভালো কাজ করে। কলোসিন্থ এমনিতে যে কোনো ব্যথার জন্য ভালো কাজ করে, তবে লক্ষণগুলো থাকলে আরও দ্রুত কাজ করবে, এবং লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে, কারণ আমরা হোমিওপ্যাথিতে লক্ষণের উপর নির্ভর করেই ওষুধ প্রয়োগ করি। এরপরে আরেকটা খুব কার্যকরী ওষুধ, যেটা হচ্ছে কলোফাইলম। বাদক বেদনার ক্ষেত্রে আপেক্ষিক ব্যথা যদি হয়, আপেক্ষিক ব্যথাটা হচ্ছে মানে যে জায়গাটায়, যে অর্গানটায় কারণ এই ব্যথাটা হচ্ছে, ব্যথাটা সে অর্গান থেকেও, সে জায়গা থেকেও অন্য অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। যেমন ব্যথাটা তলপেট নয়, শুধু উপরে বুকে পর্যন্ত ব্যথা চলে যাচ্ছে, এবং নিচের দিকে উরু, পা, হাঁটু, গোড়ালি, এসব জায়গা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাচ্ছে। এই লক্ষণগুলো কলোফাইলমের থাকতে হবে। ঋতু চলাকালীন কখনোই ব্যথার একেবারে ছেড়ে যায় না, ব্যথার একেবারে উপশম হয় না, মানে ওষুধ গ্রহণ না করলে ঋতু চলাকালীন ব্যথা থেকেই যায়, অর্থাৎ 4-5 দিন ঋতু চললে ব্যথাটা 4-5 দিনই থেকে যায়। এই ধরনের লক্ষণ থাকলে কলোফাইলম খুব একটা ভালো কার্যকরী ওষুধ। তো বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করব। বাতক ব্যথা নিয়ে আলোচনা এখানেই শেষ করব। বরাবরের মতো যে কথাটা বলি, যে একান্ত প্রয়োজন না হলে ওষুধ গ্রহণ করার দরকার নেই। আর ওষুধ গ্রহণ করতে গেলে কোনো বিশেষজ্ঞ বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন। আর সাবধানে থাকুন। ঋতুস্রাব চলাকালীন যদি ব্যথা হয়, ঋতুশূল হয় বা বাদক বেদনা হয়, সেই সময় পুষ্টিকর খাবার গ্রহণ করুন, সহজ জীবনযাপন করুন, ভারী কাজ থেকে দূরে থাকুন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো একটা রোগ বিষয় নিয়ে আলোচনা করার অপেক্ষায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিও কথা চ্যানেলের সঙ্গে থাকুন।